ওকে, আসসালামু আলাইকুম। একটু জানাও যে এখন সাউন্ড ল্যাগ দিচ্ছে নাকি ঠিক আছে। একটু জানায়ও যে এখনও প্রবলেম করতেছে নাকি হচ্ছে এখন সাউন্ড ঠিক আছে, একটু জানায়ও। আসসালামু আলাইকুম সবাইকে, একটু জানাও যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, ফেসবুক ওয়েবসাইট দুইটাতে একটু জানাও যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা, একটু জানায়ও। ওকে, ফেসবুক ওয়েবসাইট দুইটাতে একটু জানাও যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা, একটু জানায়ও। ওকে, ফেসবুক ওয়েবসাইট দুইটাতে একটু জানাও যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা, একটু জানায়ও। ওকে, ওয়েট করো একটু, জাস্ট ফেসবুকটা ঠিকঠাক করে নিচ্ছি, দেন হচ্ছে আমি শুরু করতেছি ক্লাস। ওকে, ওয়েট করো একটু, জাস্ট ফেসবুকটা ঠিকঠাক করে নিচ্ছি, দেন হচ্ছে আমি শুরু করতেছি ক্লাস। ওকে ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো এই চ্যাপ্টার হচ্ছে চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব। মাত্র দুইটা টপিকস থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, ফুল সিলেবাসে আসলে আহামরি প্রশ্ন আসে না, বাট এক দুইটা টপিকস দেখে থাকলে এখান থেকে তুমি পেরে যাবা। জাস্ট হচ্ছে একটু আমার সাথে রিভিশনটা করে ফেলবা। দয়া করে ফুল সিলেবাসের সব এ টু জেড মানে পড়তে যাও না, যেটা লাগবে শুধু ওইটাই পড়ো। তাইলে হচ্ছে তোমার কি হবে না, ওই শর্টের সাথে ফুলের প্যাচটা খাবা না। খুবই মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, 1 ঘন্টার কমও লাগতে পারে। দেখো, বিসমিল্লাহ। ওকে, তাহলে আমাদের হচ্ছে ডেন্টালে একটা আসছে, সাস্টে একটা আসছে, রুয়েটে একটা আসছে। হাজী দানেশের দুইটা এখানে ইউনিট, দুইটা আর কি, 2 ইউনিটে 2টা আসছে। হাজী দানেশের 2 ইউনিটে 2টা আসছে, রাজশাহীতে একটা আসছে 2 শিফটের মধ্যে, ডিসিউতে একটা, এগ্রিতে আসে নাই। আর ভৌত জগৎ পরিমাপ থেকে এগ্রিতে একটা আসছে, মেডিকেলে একটা আসছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের খুবই কমপ্যাক্ট আকারে পড়তে হবে। এত আহামরি সব এ টু জেড পড়ার দরকার নাই, জাস্ট যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ওই জায়গাগুলো দেখবো। যদি এর বাইরে হুট করে চলে আসে ওই একটা প্রশ্নের কারণে আমার চান্স মিস যাবে না ইনশাল্লাহ। দেখো, তাহলে ফার্স্ট অফ অল যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তার মানে বুঝাই যাইতেছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া মানে বুঝাই যাইতেছে যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের কি হয়, সৃষ্টি হয়। একটা তড়িৎ প্রবাহিত করছো, চুম্বকের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইলে এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, মানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এটা আবিষ্কার করছে কে, ওয়ারস্টেড, গতকালকে দেখছি। চুম্বক আবেশ আবিষ্কার করছে কে, ফ্যারাডে। মানে এর আগের ক্লাসে আমরা দেখছি না যে ফ্যারাডে আবিষ্কার করছে। এখন দেখো চুম্বক ক্ষেত্র, তো ক্ষেত্র মানেই হচ্ছে এলাকা। আমরা জানি যে ক্ষেত্র আর এলাকা, ক্ষেত্র মানে হচ্ছে কি বলতো, এলাকা। তো এলাকা বলতে যে এলাকায় তার কি থাকবে, পাওয়ার থাকবে। তাহলে কোনো চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটা চুম্বক শলাকা কি করে, বিক্ষেপ দেখায়, মানে তার পাওয়ারটা দেখাইতে পারে, সেটাই হচ্ছে তার ক্ষেত্র বা হচ্ছে কি বলতো, এলাকা। এখন এইখান থেকে তোমার লাগবে কি কি, লাগবে যে এই এককটা। তাহলে আমি এখানে এই যে লাইনগুলা পড়লাম, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, শুধু সংজ্ঞাটা দেখবা। আর এইখান থেকে এককটা লাগবে, যে চুম্বক ক্ষেত্রের একক কি, টেসলা অথবা আমাদের হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমি একটু মার্ক করে দিতেছি। জাস্ট মার্ক করা লাইনগুলো আমার সাথে ক্লাসেই শেষ করে ফেলো ইনশাআল্লাহ। মার্ক করা লাইনগুলো আমার সাথে ক্লাসেই শেষ করে ফেলো, তাইলে তোমার আর প্যারাটা যাবে না। তাহলে চুম্বক ক্ষেত্রের এককটা লাগবে টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। এই যে ওয়েবার, ওয়েবার কার একক বলো তো?
চুম্বক ফ্লাক্সের একক, চুম্বক ফ্লাক্সের একক। তাহলে চুম্বক ফ্লাক্স হচ্ছে ওয়েবার, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব। একটু পরে আসতেছি এটার উপরে। এই যে দেখো, তাহলে চুম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহীর সাথে সর্বোচ্চ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট, যে তড়িৎ পরিবাহীর সাথে চুম্বক ক্ষেত্রের সৃষ্ট কোণ কত, 90 ডিগ্রি। এবং দিক নির্ণয় করা হয় ফ্লেমিং এর ডান হস্ত সূত্র দ্বারা। এবং দিক নির্ণয় করা হয়, এই যে আমি একটু মার্ক করেই দিছি, যেই জিনিসগুলো লাগবে একটু অন্য কালার দিয়ে লিখে দেওয়ার ট্রাই করছি। তাহলে চুম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহীর সাথে ম্যাক্সিমাম 90 ডিগ্রি কোণ করে, এবং এই চুম্বক ক্ষেত্রটার দিক নির্ণয় করা হয় ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। ডান হস্ত সূত্রতে আমাদের এখন 3টা আঙুল দ্বারা 3টা কি করে, দিক নির্দেশ করে, 3টা আঙুল দ্বারা। তাহলে কোন আঙুল দ্বারা কি নির্দেশ করে, এটাই যে এখানে লিখে দিছি। দেখো কোন আঙুল দ্বারা কি কি নির্দেশ করে, কোন আঙুল দ্বারা কি নির্দেশ করে, এই যে এইখানে লেখা আছে, হ্যাঁ, ফ্লেমিং এর বাম হস্ত সূত্রের ভিতরে লেখা আছে। দেখো ফ্লেমিং এর এই যে এই 3টা তথ্য আমার এখান থেকে লাগবে, এইখান থেকে এই 3টা তথ্য আমাকে একটু মনে রাখতে হবে। যে তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, এবং এই যে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কোনটাই যে এটা, তাহলে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে কি বলতো, বলের দিককে। এটা ডেন্টালে বা মেডিকেলের জন্য লাগবে এখান থেকে। তাহলে লিখে রাখো মেডিকেল এবং ডেন্টাল, মেডিকেল এবং ডেন্টাল। এইখান থেকে আমাদের হচ্ছে এই প্রশ্ন দুইটা পরীক্ষায় চলে আসতে পারে। ডেন্টালে অলরেডি 18তে আসছে, 16তে আসছে। ডেন্টালে অলরেডি 18তে আসছে, 16তে আসছে। তাহলে তর্জনী চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, বৃদ্ধ, এটা তুমি মনে রাখার মতো একটা ট্রিক্স বানিয়ে নিতে পারো। বৃদ্ধাঙ্গুলি বলের দিককে নির্দেশ করে। এই যে বৃদ্ধাঙ্গুলি, দেখো বতে বল, তাহলে বৃদ্ধাঙ্গুলি, তাহলে বৃদ্ধাঙ্গুলি বতে কি করে, বল। এটা একটা মনে রাখার হয়ে গেল। তর্জনী চুম্বক ক্ষেত্রকে, আর মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, তড়িৎ প্রবাহকে নির্দেশ করে। এখন দেখো চুম্বক ফ্লাক্স, তাহলে চুম্বক ফ্লাক্স হচ্ছে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যতগুলো চুম্বক বলরেখা কি হয়, যায়। তাহলে এই চুম্বক ফ্লাক্সের এককটা এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটাই সমীকরণ, ফাই ইকুয়াল টু এবি কস থেটা, ফাই ইকুয়াল এবি কস থেটা। তাহলে এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এ বি কস থেটা, দেখো ফাই ইকুয়াল টু এ বি কস থেটা, এটাকে আমি বলতে পারি কস থেটা মানে এ ডট বি, এ ডট বি। তাহলে ক্ষেত্রফলের একক যদি মিটার স্কোয়ার হয়, আর চুম্বক ক্ষেত্রের একক যদি টেসলা হয়, তাহলে টেসলা মিটার স্কোয়ার। দেখো তাহলে ফাই ইকুয়াল টু এ বি কস থেটা, একটা ফর্মুলা হচ্ছে চুম্বক ফ্লাক্সের। তাহলে এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। এখানে একটু লিখতে হবে যে এ ক্ষেত্রফল, এটা তোমরা একটু লিখে রাখো, হ্যাঁ, একটু আমি সাইডে লিখে দিচ্ছি যে এখানে এ হচ্ছে এরিয়া, এ ইকুয়াল এরিয়া, আর বি ইকুয়াল টু হচ্ছে চুম্বক ক্ষেত্র, বি ইকুয়াল চুম্বক ক্ষেত্র। তাহলে দেখো এখান থেকে আমার এককটা এখান থেকে দরকার, শুধু শুধু এককটা দরকার, যে আমাদের এইটার এককটা কি, ফাই ইকুয়াল টু, তাহলে এই ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার, আর চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, তাহলে টেসলা মিটার স্কোয়ার। এটা একটা হইতে পারে যে টেসলা মিটার স্কোয়ার। এর একক হচ্ছে দেখো ফাই ইকুয়াল টু এবি, ফাই ইকুয়াল টু এবি বা এ ডট বি বা এবি কস থিটা। তাহলে এইটার একক মিটার স্কোয়ার, এটার একক টেসলা, তাহলে টেসলা মিটার স্কোয়ার। দুইটা একক আমরা শিখে পেলাম, এই অধ্যায় থেকে একক মাত্রা আসে আর কি। চুম্বক ক্ষেত্রের একক কি, টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। এখন আমি যদি এইটার একক ওয়েবার পার মিটার স্কোয়ার দেই, এইটা মিটার স্কোয়ার, আর চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ক্ষেত্রের দুইটা একক, দুইটা এককই মনে রাখবে, একটা হচ্ছে টেসলা আর একটা ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এই মিটার পার মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার যদি কাটো, কি থাকতেছে, ওয়েবার থাকতেছে। এই ওয়েবারটা আমাদের এইবার ভর্তি পরীক্ষায় চলে আসছে একটা ভার্সিটিতে, ঠিক আছে। তাহলে আমাদের এইখান থেকে দেখো এই যে ফাইয়ের একক মিটার স্কোয়ার আর ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে এইটার এটা কাটা, এটার এটা কাটা, তাহলে এখান থেকে শুধু ওয়েবার থাকতেছে। ওয়েবার কার একক, চুম্বক ফ্লাক্সের একক। আর চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে আরেকটা একক, টেসলা মিটার স্কোয়ার। দুইটা এককই মনে রাখবা। তাহলে এইখান থেকে একক মনে রাখবা, এই যে বক্স করে দিলাম, এইটা আমি স্টার করে দিচ্ছি, হ্যাঁ, এইটা মনে রাখবা আর এটা মনে রাখবা, আর পরেরটা মনে রাখার দরকার নেই, এটা পরীক্ষায় আসবে না। তাহলে চুম্বক ক্ষেত্রের একক টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ক্ষেত্রের একক টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে আমাদের কি বলতো, ওয়েবার অথবা টেসলা, ওয়েবার পার মিটার স্কোয়ার না, ওয়েবার এবং হচ্ছে টেসলা মিটার স্কোয়ার, এই দুইটা একক। এখন চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক ক্ষেত্র, এটার একক আমরা অলরেডি শিখে ফেলছি, এটার একক আমরা অলরেডি শিখে ফেলছি যে টেসলা, এটার একক আমরা অলরেডি শিখে ফেলছি। টেসলা কার না আমাদের, হ্যাঁ, টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। আরেকটা একক আছে গাউস, আরেকটা একক আছে হচ্ছে কি বলতো, গাউস। এই তিনটা হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স ঘনত্ব অথবা চুম্বক ক্ষেত্রের একক।
চুম্বক ফ্লাক্স ঘনত্ব অথবা চুম্বক ক্ষেত্রের একক টেসলা, ওয়েবার পার মিটার স্কয়ার, গাউস। তাহলে 1 টেসলা ইকুয়াল 10⁴ গাউস। এই তথ্যটা তোমার এখান থেকে জানতে হবে। তাহলে একক রিলেটেড আমরা দুইটা স্লাইডে প্রথমে যা যা শিখলাম, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এই যে দেখো, নিচের কোনটি চুম্বক ফ্লাক্সের একক? এইবার ডিসিউতে চলে আসছে, বলো কোনটা হবে? ঠিক আছে, নিচের কোনটা? এটা হচ্ছে আমাদের ডিসিউতে আসছে। আগের ক্লাস না করলে করা যাবে, সমস্যা নাই। ফুল সিলেবাসের ক্লাস আসলে যা লাগবে অতটুকুই পড়াচ্ছি, অনেক বেশি তথ্য পরে আসলে লাভ নাই। হ্যাঁ, পরে আরো হজবরল লাগবে, পরে মনে রাখতে পারবে না কিছুই। এটা একটু বলো যে এটার অ্যান্সারটা কত হবে, তোমরা একটু অ্যান্সার দিয়ে দাও। এটা এবার ডিসিউতে চলে আসছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে এই প্রশ্নটা চলে আসছে। ওকে ওকে, ওয়েবসাইটেও ক্লাস হচ্ছে, ফেসবুকেও হচ্ছে। ঠিক আছে, তাহলে টেসলা দিও না, চুম্বক ফ্লাক্সের একক। এই যে অনেকে ডি দিতেছো, চুম্বক ফ্লাক্সের একক মাত্রই বললাম। ক্লিয়ার করো ভাই, কনফিউশন রাখো কেন? এই প্রশ্ন যদি তোমরা এখন ডি অ্যান্সার দাও তাহলে হইলো? মাত্র পড়লা যে চুম্বক, এখন পরে এখন ভুল করতেছো। চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ওয়েবার একটা একক, অথবা আরেকটা একক কি? টেসলা মিটার স্কয়ার। দেখো একটা সমীকরণই মনে রাখবা যে এইটা হচ্ছে ফাই ইকুয়াল টু এ বি, ফাই ইকুয়াল টু এ বি। তাহলে এর একক হচ্ছে আমরা এখান থেকে পাই মিটার স্কয়ার, আর বি এর একক ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার তাহলে ইকুয়াল টু কত আসতেছে? ওয়েবার আসতেছে। আরেকটা একক দেখো, আরেকটা একক আমরা বের করতে পারি, এর একক মিটার স্কয়ার, বি এর একক টেসলা। তাহলে টেসলা মিটার স্কয়ার, টেসলা মিটার স্কয়ার, দুইটা একক। হ্যাঁ, প্যাচ লাগাবা না। দেখো, এই এর একক মিটার স্কয়ার, বি এর একক ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে পার মিটার স্কয়ার কাটলে ওয়েবার। ওয়েবার হচ্ছে ব্যবহারিক একক বা এসআই একক। কার? এই ফায়ের ফ্লাক্স, মানে চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। আবার যদি তুমি এটার একক মিটার স্কয়ার নাও আর এটার একক টেসলা নাও, টেসলা মিটার স্কয়ার, দুইটাই চুম্বক ফ্লাক্সের একক, দুইটাই চুম্বক ফ্লাক্সের একক। এইটাও চুম্বক ফ্লাক্সের একক, এইটাও হচ্ছে চুম্বক ফ্লাক্সের একক, দুইটাই দুইটাই। এখন যদি তোমাকে বলে চুম্বক ক্ষেত্রের একক কি, তাহলে চুম্বক ক্ষেত্রের একক দেখো, চুম্বক ক্ষেত্রের একক, চুম্বক ক্ষেত্র বা ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব, এইটার একক হচ্ছে একটা টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার অথবা হচ্ছে গাউস। গাউস, এক টেসলা ইকুয়াল হচ্ছে আমাদের কত? 10⁴ গাউস, 10⁴ গাউস। যেহেতু এই জিনিসগুলো লাগবে, সুতরাং এই তথ্যগুলো একটু গুছায় পড়ো, এই তথ্যগুলো একটু গুছায় পড়ে ফেলো, তাইলে হচ্ছে ইজি হবে। হ্যাঁ, এই তথ্যগুলো একটু গুছায় পড়ে ফেলো। ওকে, নেক্সট পারবা। আর ফ্লেমিং এর এই সূত্র থেকে আমরা হচ্ছে দেখতেছি তিনটা, তর্জনী দিয়ে চুম্বক ক্ষেত্র, মধ্যমা দিয়ে তড়িৎ ক্ষেত্র, আর বৃদ্ধাঙ্গুলির ব দিয়ে বলের দিককে নির্দেশ করে। কোনটা দিয়ে কি নির্দেশ করে? ডেন্টালে আসছে, এখান থেকে মেডিকেল ডেন্টালের জন্য ইম্পর্টেন্ট। ওকে, বায়ুট-স্যাভার্টের সূত্র, যা সূত্রটা দেখে রাখতে পারো, বাট ম্যাথ এখান থেকে আসবে না, ম্যাথ এখান থেকে আসবে না, তোমার এখান থেকে আসবে এই যে মিউ নট এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন নট তো আমরা পড়ে ফেলছি, মিউ নট এপসাইলন নট কিন্তু আমরা হচ্ছে দেখছি যে কোথায় পড়ছি, ভৌত আলোক বিজ্ঞানে পড়ছি। এপসাইলন নট তো আমরা অলরেডি পড়ে ফেলছি, শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা বা ব্যর্থতা, কুলম স্কয়ার পার নিউটন পার মিটার, মনে আছে না? কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, ওই যে আমরা হচ্ছে স্থির তড়িতে পড়ে ফেলছি 8.854 ইন্টু 10⁻²12, এটা কার ভ্যালু? এপসাইলন নট। ঠিক আছে, এখন আমরা মিউ নটটা দেখব। এখন আমরা এখান থেকে হচ্ছে মিউ নটটা দেখব। দেখো, এখান থেকে আমরা হচ্ছে মিউ নটটা আমরা এখান থেকে দেখব। ওকে, তাহলে মিউ নটের ভ্যালু হচ্ছে 4π10⁻⁷। কত? 4π10⁻⁷। ভাই এটা কি কনস্ট্যান্ট ভ্যালু? এটা কি চেঞ্জ হবে? না, এটা চেঞ্জ হবে না। মিউ নট এইটার ভ্যালু হচ্ছে 4π10⁻⁷, এত ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। এই এককটা দরকার নাই। হ্যাঁ, এই এককটা মনে রাখার দরকার নাই। এইখান থেকে এই এককটা মুছে দিচ্ছি, কারণ এই এককটা তোমার পরীক্ষায় আসবে না। তুমি মনে রাখবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এইটার একক মনে রাখবা একটা, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। বাট একক আসবে না, তোমার ভ্যালুটা লাগবে ম্যাথ করতে গেলে। এই 4π মিউ নট এপসাইলন নট কত বলো তো? এই এপসাইলন নট আমরা অলরেডি শিখে ফেলছি, বেদনযোগ্যতা বা ব্যর্থতা, আর এটা হচ্ছে চুম্বক প্রবেশ্যতার মান। তাহলে এইটার ভ্যালু হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা।
চুম্বক প্রবেশ্যতা, হ্যাঁ। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ভাই এইখান থেকে আর কোনো তথ্য লাগবে না, আর দরকার নাই, জাস্ট এই একটা তথ্য মনে রাখলেই হবে। দেখো চুম্বক ক্ষেত্রের মান ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। চুম্বক ক্ষেত্রের মান, এই স্লাইডটা এখান থেকে ইম্পর্টেন্ট। চুম্বক ক্ষেত্রের মান হইতে পারে 3 ধরনের, তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বৃত্তাকার কুণ্ডলী আর সরল পরিবাহী, এই দুইটা। দেখো চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে একটা সরল পরিবাহী, ধরো এটা একটা পরিবাহী, এইটার ভিতর দিয়ে কি যাইতেছে, আই প্রবাহ যাইতেছে। তাহলে আই প্রবাহ একটা তড়িৎবাহী পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহ চালাইলে এইটা থেকে ধরো এ একক দূরত্বে আমাদের এইখানে কি হয়েছে, একটা চুম্বক ক্ষেত্র হয়েছে। তাহলে এইটা হচ্ছে দেখো একটা সোজা তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহ করছো, চুম্বক সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, কোথায়, এ একক দূরবর্তী স্থানে, এ একক দূরবর্তী স্থানে। তাহলে একটা সোজা পরিবাহীর ভিতর দিয়ে আই প্রবাহ দিছো, তাহলে একটা পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা থেকে এ একক দূরত্বে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইলে এই চুম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই। এইটাই হচ্ছে আসলে হচ্ছে সরল পরিবাহী, হ্যাঁ, এটাই হচ্ছে সরল পরিবাহীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের ভ্যালু। দেখো একটা সোজা তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করতেছো, তাহলে এই তার থেকে এ একক দূরত্বে বি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইলে এই চুম্বক ক্ষেত্রের মানটা হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই। আরেকটা যদি তোমার এরকম হয় যে বৃত্তাকার কুণ্ডলী, এরকম যদি হয় যে বৃত্তাকার কুণ্ডলী, হ্যাঁ, বৃত্তাকার কুণ্ডলী, এখন ধরো বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে তুমি কি করতেছো, আই বিদ্যুৎ প্রবাহ দিতেছো। এখন বৃত্তাকার কুণ্ডলী, এখন কত পাকের কুণ্ডলী এটা তুমি জানো না, পাক সংখ্যা n হইতে পারে। ধরো এটার পাক সংখ্যা হচ্ছে, এই কুণ্ডলীর পাক সংখ্যা n পাকের একটা কুণ্ডলী, পাক সংখ্যা হচ্ছে n। তাহলে এইটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে ধরো কত r। তাইলে এইখানে কেন্দ্রে যদি আমাদের এই কেন্দ্রে যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের ভ্যালু হবে মিউ নট ni ডিভাইডেড বাই, দেখো মিউ নট ni ডিভাইডেড বাই হচ্ছে 2r, 2r, ঠিক আছে। 2r হচ্ছে কি ব্যাস, সরাসরি ব্যাস বলা থাকলে সরাসরি 2r এর ভ্যালু বসায় দিবা, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দিবা। তাহলে দুইটা তথ্য এখান থেকে আমি অলরেডি শিখে ফেললাম, যে একটা বৃত্তাকার কুণ্ডলী চুম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে আমাদের কি সরল বাহী তার। তাহলে একটা সরল পরিবাহী মিউ নট আই ডিভাইডেড বাই কত, 2 পাই। আর যদি হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী বা কুণ্ডলী আকার পরিবাহী, বৃত্তাকার বা কুণ্ডলী আকারের পরিবাহী, এখানে n হচ্ছে পাক সংখ্যা। তাহলে এই যে এখানে লেখা আছে n হচ্ছে এই বৃত্তের কত বলতো, কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে মিউ নট ni ডিভাইডেড বাই 2r। এখান থেকে দুইটা প্রশ্ন আমি একটু তোমাকে সলভ করে দেখাই। দেখো এটা এইবার অলরেডি এই টাইপসটা থেকে এটাও আসছে, এটা রাজশাহী 24-25 আসছে, একই টাইপসের প্রশ্ন। বলছে দেখো 50 পাক সংখ্যা এবং 0.5 মিটার ব্যাস বিশিষ্ট একটা কুণ্ডলীর 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হইলে কুণ্ডলীর চারপাশে বিদ্যুৎ চুম্বক শক্তির মান কত। তাহলে এই যে দেখো 50 পাক সংখ্যা, এখানে পাক সংখ্যা দেওয়া আছে কত, দেখো পাক সংখ্যার ভ্যালু আছে কত, এটা n এর ভ্যালু। তারপরে এত ব্যাস বিশিষ্ট একটা হচ্ছে কুণ্ডলীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হইলে কুণ্ডলীর চারপাশে চুম্বক ক্ষেত্রের শক্তি কত। তাহলে চুম্বক ক্ষেত্র বাইর করতে বলছে, দেখো সবগুলা হচ্ছে আমাদের ভ্যালুগুলা দেওয়া আছে, মিউ নট ni ডিভাইডেড বাই হচ্ছে 2r। তাহলে দেখো মিউ নটের ভ্যালু কত আসতেছে, মিউ নটের ভ্যালুটা মুখস্থ, এই যে 4 পাই ইন্টু 10⁻⁷। মিউ নটের ভ্যালুটা ভাই কই থেকে পাইলেন, এই যে মুখস্থ। মিউ নটের ভ্যালুটা মুখস্থ রাখবা, চুম্বক প্রবেশ্যতা, ঠিক আছে। এটা হচ্ছে কত বলতো, 4 পাই ইন্টু 10⁻⁷, এই ভ্যালুটা কাজে লাগে আর কি। এখন n এর ভ্যালু, কুণ্ডলীর পাক সংখ্যা আছে কত 50, বিদ্যুৎ প্রবাহ কত 2 অ্যাম্পিয়ার, আর 2r এত যদি ব্যাস হয় তাহলে এখানে 2r এর ভ্যালু কত 0.5, 0.5 না দিয়ে আমি হাফ দিলাম, হাফ দিলাম। তাহলে দেখো তো আমাদের কত আসতেছে, দেখো আমাদের এখান থেকে কত আসতেছে, একটু 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 হচ্ছে অ্যান্সার করা ট্রাই করো। ভার্সিটিতেও লাগবে, মেডিকেলের জন্য না, শুধু মেডিকেলের জন্য না, কোনো ভার্সিটিতে চলে আসে। কোন কোন ভার্সিটিতে আসছে এটার অ্যানালাইসিস তো দিয়ে দিছি শুরুতেই। দেখো তাহলে কত আসে, ক্যালকুলেশনটা করে ফেলো একটু। এই যে 4 পাই রে 2 দিয়ে গুণ করলে 8 পাই, এই 2 উপরে 50 রে গুণ করলে 100, তাহলে 8 পাই ইন্টু 10⁻⁻ কত -5 টেসলা, 8 পাই ইন্টু 10⁻⁻5 টেসলা, ঠিক আছে। 8 পাই ইন্টু 10⁻⁻5 টেসলা, এটা এটাও আসছে 24-25-এ, রাজশাহীতেও 24-25-এ একটা শিফটে আসছে, একটা শিফটে এটা চলে আসছে। ওকে ওকে
শুধু স্লাইড পড়লেই হবে। আমি ফুল সিলেবাসের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি যে শুধু স্লাইড পড়বা। আর তোমাদেরকে চাইলে তো ফুল সিলেবাস আর এগুলাই আসলে এর এর বাইরে নাই। শর্টের বাইরে মানে যদি তোমার 26 ব্যাচে মানে নেক্সট ইয়ারেও যারা হচ্ছে ফুল সিলেবাস পড়বে, এখানে হয়তো একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে, বা টপিকস এগুলাই। কিন্তু আমি তোমাকে একদম মার্ক করে দিতেছি যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য মিউ নট বাই 4 পাই ইভি বাই আর স্কোয়ার, জাস্ট ফর্মুলা, অনলি ফর্মুলাটা মনে রাখো, মিউ নট বাই 4 পাই ইভি বাই আর স্কোয়ার, অনলি ফর্মুলা। তাহলে তিনটা দেখলাম, চুম্বক ক্ষেত্রের মান হইতে পারে তিনটা। আমার সাথে আরেকটু প্র্যাকটিস করো। তাহলে চুম্বক ক্ষেত্রের মান বের করার তিনটা টাইপ দেখলাম। একটা সোজা পরিবাহী, একটা তারের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে, এ একক দূরত্বে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। চুম্বক ক্ষেত্রের মান কত হবে? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। একটা বিদ্যুৎ, একটা হচ্ছে কুণ্ডলিয়াকার পরিবাহী। এখানে আমাদের যদি হচ্ছে কেন্দ্রে কি হয়, ব্যাসার্ধের পরিমাণ আর, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এন পাকের কুণ্ডলী, তাহলে মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর। তাহলে 2 আরটা হচ্ছে এইটার দৈর্ঘ্য অথবা ব্যাস। দেখো এই যে এই পুরাটা হচ্ছে তোমার কি হবে? ব্যাস, ব্যাস। ওকে, তাহলে 2 আর যদি ব্যাসের ভ্যালু থাকে তাহলে সরাসরি 2 আর এর ভ্যালুটা বসায় দিবা। 2 আর এর ভ্যালুটাই হচ্ছে আসলে ব্যাস বা দৈর্ঘ্যের ভ্যালু। ওকে, ওকে। শর্ট সিলেবাসের জন্য স্লাইড পড়লে হবে না, শুধু স্লাইড পড়লে হবে না, শর্ট সিলেবাসের জন্য নিজের প্র্যাকটিসও করতে হবে। স্লাইড পড়লে হবে, স্লাইড এনাফ মনে রাখতে, কিন্তু স্লাইড পড়ে মুখস্থ করে যাবা, তোমরা কি করবা? প্রশ্ন ধরার ক্যাপাবিলিটি কমে যাবে, পরীক্ষা প্রশ্ন ধরতে পারবে না। শুধু স্লাইড ডিপেন্ডেন্ট যদি শর্ট সিলেবাসে হও, তাহলে তুমি পরীক্ষার প্রশ্ন ধরতে পারবে না, তোমার অ্যানালাইটিক্যাল পাওয়ার কমে যাবে। তুমি মানে স্লাইডে তো পারবাই, কারণ স্লাইডে আমি পড়ায় দিছি, বুঝাই দিছি, এটা তো তোমার দেখলেই মনে হবে যে এটা পারি। কিন্তু পরীক্ষার হলে এই একই প্রশ্ন, ধরো স্লাইডের এই প্রশ্নটাই এইখানে দেখতেছো একরকম, এটাই যদি তোমাকে এখন পরীক্ষার প্রশ্নে দেই, তোমার কাছে মনে হবে না এটা পারতেছো না, কারণ এটা আমি ক্লাসে করায় দিতেছি, তোমার কাছে ইজি লাগতেছে। বাট এই প্রশ্নটা একটা প্রশ্নপত্রে হুবহু প্রশ্নটাই আমি টাইপ করে যদি একটা প্রশ্নপত্রে তোমার দেই, তুমি পারবা না। একই প্রশ্ন কিন্তু তারপরেও পারবা না, কারণ তোমার ওই প্রশ্ন ধরার অ্যাবিলিটিটা তখন কমে যাবে। সুতরাং প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস না করলে হবে না। এটা আসলে ভৌত আলোর পড়া, হ্যাঁ এখানে আসছে সাস্টে, এটা আসলে ভৌত আলো থেকে আসছে। আমাকে একটু অ্যান্সার দাও তো। ভৌত আলোতে এটা অলরেডি পড়ায় ফেলছি, যে ভৌত আলোতে আমাদের এটা আসছে, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের বিস্তার এত টেসলা হইলে ওই তরঙ্গের ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত? তাহলে আমাকে একটু বলো, এইটা আমরা মানে চুম্বক ক্ষেত্রের ভ্যালুটা দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা বাইর করতে হবে। চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের মান বাইর করতে হবে। আমরা এটা ভৌত আলোতে পড়ায় ফেলছি যে সি ইকুয়াল টু ই নট বাই বি নট বা ই বাই বি, ঠিক আছে? সি ইকুয়াল টু ই বাই বি বা ই নট বাই বি নট আমরা পড়াইছি না? তাহলে দেখো এটা আসলে ভৌত আলোতে আমরা পড়াইছি, বাট প্রশ্নটা মিস গেছিল, এখানে লিখে দিলাম। তাহলে ই নট ইকুয়াল টু কত? সি বি নট, সি বি নট। তাহলে সি এর ভ্যালু আছে 3 ইন্টু 10⁸, আর এইখানে হচ্ছে আমাদের 4 ইন্টু 10⁻⁻6, -6। তাহলে কত আসতেছে? 1200 ভোল্ট পার মিটার, 1200 ভোল্ট পার মিটার, ঠিক আছে? 1200 ভোল্ট পার মিটার। এই যে অ্যান্সার বি নাম্বার, অ্যান্সার বি নাম্বার। ওকে, দেখো এটা বি হয়েছে কিনা, এটা ভৌত আলোতে পড়াইছি, দেখছো এখনই ভুলে গেছো, কারণ এখন তোমরা অ্যান্সারটা করতে পারতেছো না। অনেকেই ভৌত আলোতে কিন্তু এই চ্যাপ্টারটা পড়ছো, যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের বিস্তার এত টেসলা হইলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত ভোল্ট পার মিটার। তাহলে চুম্বক ক্ষেত্রের বিস্তার দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের বিস্তার সি ইকুয়াল ই নট বাই বি নট, তাহলে সি ই নট কত হবে? সি বি নট হবে। ই ইকুয়াল টু হচ্ছে সি বি নট, তাহলে সি মানে 3 ইন্টু 10⁸, আর এটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁻6, 3 4 12, আর এইখানে 100 থাকতেছে। এই যে 10⁸ থেকে 6 বাদ দিলে 10 স্কোয়ার, তার মানে কত থাকে? 100 থাকে। 10 স্কোয়ার মানে কি 100, 100 দিয়ে 12কে গুণ করলে 1200, 100 দিয়ে 12কে গুণ করলে 1200। চুম্বক ক্ষেত্রে সৃষ্ট বল, তাহলে চুম্বক ক্ষেত্রের মান অলরেডি শিখে ফেলছি, এখন চুম্বক ক্ষেত্রে সৃষ্ট বলটা দেখব। একটা হচ্ছে তিন ধরনের বল আমরা এখানে পড়বো। দেখো একটা হচ্ছে গতিশীল চার্জের জন্য চুম্বক ক্ষেত্রের বল, গতিশীল চার্জের জন্য যে একটা চার্জ ভি বেগে যাইতেছে, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ভি, আর এটা হচ্ছে আমাদের আদান কত? চার্জের আদান হচ্ছে কিউ, তাহলে কিউ ভিবি সাইন থিটা। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটা 100% দিয়ে দিলাম, এইবারও কোথাও না কোথাও আসবে, ঠিক আছে? এইটা 100% এখান থেকে ফুল সিলেবাস থেকে, যে যদি এই অধ্যায়ের একটা প্রশ্ন আমাকে বলো, তাহলে এইটা আমি তোমাকে পড়তে বলবো, এই একটা টপিকস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে গতিশীল চার্জের জন্য বল হচ্ছে কিউ বিবি সাইন থিটা, তাহলে কিউ বিবি সাইন থিটা মানে কিউ বি ক্রস বি,
ওই যে এ বি সাইন থিটা, এ বি কস থিটা, এটাকে আমি লিখতে পারি কত বলতো, এ ডট বি, এ ডট বি। আবার কিউ বিবি সাইন থিটা, তাহলে এই ভি ক্রস বি, ক্রস গুণফল আর ডট গুণফল আমরা বলছি, সাইন থিটা থেকে আমরা থাকলে কি হয়, ক্রস গুণফল আকারে লিখতে পারি। এখন দেখো যদি থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের বলের মান হবে কিউ বিবি। আর সমান্তরাল হয়, যদি আমাদের হচ্ছে কি হয়, যদি আমাদের হচ্ছে এই ভি প্যারালাল ভি হয়, বেগ এবং চুম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল হয়, তাহলে থিটার ভ্যালু কত, 180 অথবা 0 ডিগ্রি। তাহলে সাইন 180 ভ্যালু কত, 0। তারপরে আমাদের সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, তাও 0। তখন অ্যান্সার হয়ে যাবে কত, 0। এই প্রশ্নটা আমাদের বিভিন্ন ভার্সিটিতে আসে। দেখো এই যে +5 কুলম্বের একটা চার্জ বি চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, দেখছো এই যে প্রশ্নে বলে দিছে যে একটা চার্জ চুম্বক ক্ষেত্রের সমান্তরালে এত বেগে গতিশীল হইতেছে, তাহলে চুম্বক বলের মান কত হবে বলো। এই এই একটা প্রশ্ন, দেখো পড়ে গেলে ইজি, না পড়ে গেলে পারবা না। সাস্টে চলে আসছে এবার, তাহলে অ্যান্সার কত হবে, 0। সমান্তরাল বলে দিছে, এই যে দেখো মাত্রই বললাম যে যদি সমান্তরাল হয়, যে চার্জের সাথে সমান্তরালে গতিশীল হইতেছে একটা চুম্বক ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র একটা চার্জের সাথে সমান্তরালে গতিশীল, তাহলে 180 বা 0, তাহলে এফ এর মান হবে 0। আর যদি 90 ডিগ্রি কোণা হয়, তাহলে কিউ বিবি মানগুলা বসায় দিব, তখন কিউ বিবি মানগুলা কি করে দিব, বসায় দিব, বসায় দিব। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 0, 0 সমান্তরালে। সাস্টে এইবার আসছে। এরপরে দেখো সরল পরিবাহীর ক্ষেত্রে একটা সরল সুজা পরিবাহী আই এল বি সাইন থেটা, তাহলে সাইন থেটা থাকলে আই এল ক্রস বি, এটা হচ্ছে আই এল বি আর কি, এল, হ্যাঁ এটা হচ্ছে এল, আই এল বি সাইন থেটা, আই এল বি, আই এল বি সাইন থিটা। এইখানেও সেম, যদি সমান্তরাল হয় তাহলে থেটা ইকুয়াল টু কত, 180 বা হচ্ছে 0 ডিগ্রি, বলের মান হবে 0। আর 90 ডিগ্রি হলে বলের মান হবে আই এল বি। শুধু এই ফরম্যাটগুলো জেনে রাখো। আই হচ্ছে এখানে মানে ইয়াগুলা জেনে রাখো, আই হচ্ছে প্রবাহ, প্রবাহ, এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, হ্যাঁ, আর বি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, বি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র। মানগুলা দেওয়া থাকলে তুমি বসায় দিলেই ম্যাথ হয়ে যাবে আইএলবি। আর যদি সমান্তরাল কথাটা, বেশিরভাগ প্রশ্নে এরকম সমান্তরাল উল্লেখ করে দিবে, সমান্তরাল বললেই বলের মান হচ্ছে কত, 0। তারপরে দুইটা সমান্তরাল পরিবাহী, অনলি সমীকরণ দেখে আসবে, এখান থেকে প্রশ্ন আসে না, অনলি সমীকরণ। দুইটা সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে দেখো এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, তো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, এটা দিয়ে ধরো I2 প্রবাহ যাচ্ছে, এটা দিয়ে I1 প্রবাহ যাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে I1 প্রবাহ যাচ্ছে। তাহলে এইখানে আমাদের হচ্ছে সৃষ্ট চুম্বক বলের মান কত, সৃষ্ট চুম্বক বলের মান কত, মিউ নট I1 I2 দুইটার গুণফল ডিভাইডেড বাই 2 পাই a ইন্টু হচ্ছে এল, এলটা হচ্ছে দৈর্ঘ্য, এল ইকুয়াল দৈর্ঘ্য, আর I1 প্রবাহ, ঠিক আছে, এটা হচ্ছে প্রবাহ, এখানে I1 I2 দুইটাই হচ্ছে প্রবাহ, মানে এইটার ভিতর দিয়ে প্রবাহ I1 আর এটার ভিতর দিয়ে হচ্ছে প্রবাহ I2। আমাকে দুইটা সমান্তরাল পরিবাহী দিছে, দেখো দুইটা সমান্তরাল পরিবাহী, প্রশ্নে বলে দিবে যে এরকম একটা পরিবাহী, এরকম, ভাই এখান থেকে প্রশ্ন আসছে আসে না, এটা লেস ইম্পর্টেন্ট, বাট জাস্ট ফর্মুলাটা শিখে রাখা উচিত। তিনটা, তাহলে তিনটা চুম্বক ক্ষেত্রের মানে শিখছি, আরেকবার একটু রিক্যাপ করো, ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ হয়ে যাক, হ্যাঁ ক্লাসের পড়াটা ক্লাসে, আর আলাদা প্যারা নেওয়ার সময় নেই আসলে। একটা সুজা পরিবাহী হইলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, একটা বৃত্তাকার কুণ্ডলী হইলে মিউ নট এন আই, এন পাকের কুণ্ডলী হইলে মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r, 2r। আর যদি হচ্ছে ইলেকট্রনের, গতিশীল ইলেকট্রনের চার্জের জন্য হয় মিউ নট বাই 4 পাই ইভি বাই আর স্কোয়ার, ইভি বাই আর স্কোয়ার। জাস্ট তিনটা ফর্মুলা। এরকম বলেরও তিনটা ফর্মুলা আছে, গতিশীল চার্জ, গতিশীল চার্জ, তাহলে কিউ ভিভি সাইন থেটা, দেখো কিউ ভিভি সাইন থেটা, সাইন থেটা এখন 90 ডিগ্রি হইলে কিউ বিবি, আর 180 ডিগ্রি হইলে 0, সমান্তরাল হইলে 0। তারপরে আমরা দেখলাম সরলবাহী তারের ক্ষেত্রে আইএলবি সাইন থেটা, আইএলবি সাইন থেটা, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এখন যদি দুইটা সমান্তরাল পরিবাহী হয়, এল দৈর্ঘ্যের দুইটা পরিবাহী, আই হচ্ছে এখানে প্রবাহ, ঠিক আছে, আই ইকুয়াল টু প্রবাহ, প্রবাহ, আর মিউ নটের ভ্যালু তো আমরা জানি, তাহলে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই এ, এ হচ্ছে পরিবাহীর দূরত্ব, এ হচ্ছে পরিবাহী মধ্যবর্তী দূরত্ব, পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব, পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, এল দৈর্ঘ্য, আই প্রবাহ। এখন দেখো এখানে একটা কথা লেখা আছে, I1 I2 যদি একই মুখী হয় তাহলে বল হবে, মানে দুইটা প্রবাহ যদি একই দিকে হয় তাহলে বলটা আকর্ষণধর্মী, দুইটা প্রবাহ একটা এইদিকে আর একটা বিপরীত দিকে, তাহলে বলটা হবে বিকর্ষণধর্মী। তাহলে একটা বল আকর্ষণধর্মী হবে আর একটা বল হবে কি বলতো, বিকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী।
নেক্সট দেখো লরেন্স বলের সমীকরণ ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। তাহলে আমি দুইটা জিনিস তোমাকে স্টার করে দিলাম, এইটা একটা আর এই যে গতিশীল চার্জ এটা একটা। যদি প্রশ্ন আসে তাহলে এই স্লাইডটা থেকে আসবে, যেখানে স্টার করাই আছে, তুমি পড়তেও সুবিধা হবে যে ভাই কোনটা ইম্পর্টেন্ট, আসলে কোনটা পড়বো ভালো করে, কোনটা পড়বো। তাহলে লরেন্স বলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করো, লরেন্স বলের ফর্মুলাটাই শিখতে হবে আগে, যে কিউ ই প্লাস ভি ক্রস বি, এইটাই লরেন্স বলের ফর্মুলা। এখন দেখো কিউ ই, এই কিউটা ই এর সাথে গুণ করলে কত হবে কিউ ই, এই দুইটা গুণন আকারে আছে, দেখো ভি আর বি কি আছে এখানে গুণন আকারে আছে, তাহলে এই কিউটা এই দুইটার সাথে গুণ হবে আলাদা আলাদা ভাবে। মানে তুমি যদি এখন কিউ গুণ করো, ধরো কিউ ই প্লাস কিউ বি ইন্টু কিউ বি, এরকম হবে। এরা তো অলরেডি গুণন আকারে আছে, তাহলে এদের যে কোনো একটার সাথে গুণ করে দিলেই হচ্ছে। ধরো বিষয়টা বুঝো না অনেকে, 2 গুণন 2, এখন তুমি এই 2 কি দুইটার সাথেই গুণ করবা না যে কোনো একটার সাথে গুণ করে দিলেই হবে। ধরো 2 দুগুণে কত 4, তাহলে 4 এর সাথে 2 গুণ করে দিলে আমাদের 8 হচ্ছে। এখন তুমি যদি দুইটার সাথে সিঙ্গেল ভাবে কি করো, গুণন 2 গুণন 2, ঠিক আছে, এই দুইটা যদি দুইটার সাথেই গুণ করে দাও, তাহলে দেখো তো ভ্যালু কত আসতেছে, তাহলে ভ্যালু কত আসতেছে দেখো। আচ্ছা, এইখানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2, দেখো কত আসতেছে 16 আসতেছে না, ভ্যালু আসতেছে কত 16। তুমি যদি এই দুইটা এটার সাথেও গুণ করো, এই দুইটা এটার সাথেও গুণ করো, কারণ এরা অলরেডি এখানে মাল্টিপ্লাই আছে, গুণন হিসেবে আছে। যদি এরকম থাকতো যে 1 প্লাস 2 1 প্লাস 2, তাহলে এই দুইটার সাথেই গুণ করতা, নো প্রবলেম। প্লাস হিসেবে থাকলে দুইটার সাথে, ভাই অলরেডি গুণন আকারে আছে, ধরো 3 এইখানে হচ্ছে কি আছে 2 গুণন 4 এরকম আছে, তাহলে এই যে দেখো এইখানে দুইটার যে কোনো একটার সাথে গুণ করে দিলেই হবে, মানে 3 গুণন 4 দুগুণে 8, 3 8 24। কিন্তু তুমি যদি উল্টাটা করো, যে এই 2 এর সাথেও 3 গুণ করতেছো, আবার 4 এর সাথেও 3 গুণ করতেছো, তাহলে 3 4 12 আর 6 বারাং কত আসতেছে 72 আসতেছে, ঠিক আছে, তাহলে 72 হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে কিউটা শুধু হচ্ছে ই এর সাথে, আর কিউটা ভি ভি যে কোনো একটার সাথে গুণন হবে, যে কোনো একটার সাথে গুণন হবে। দেখো তাহলে কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, দুইটার সাথে গুণন দেয়নি, যে কোনো একটার সাথে গুণন দিয়ে দিলেই হচ্ছে। এটা হচ্ছে লরেন্স বলের ফর্মুলা, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে লরেন্স বলের এই যে ক্রস গুণ থাকলেই কি হবে ভিভি সাইন থিটা, অথবা অর্থাৎ এরা যদি সমান্তরাল হয় তাহলে থিটার ভ্যালু কত 180 ডিগ্রি, তাহলে লরেন্স বল তখন তড়িৎ বল হয়ে যাবে, এখানে চুম্বক বল থাকবে না, চুম্বক বলের মান কত হবে 0, লরেন্স বলটা কি হবে তড়িৎ বল হয়ে যাবে, তখন এই শুধু কিউই থাকবে, এই বাকিটুকু শূন্য হয়ে যাবে। কারণ কি এইটুকুর ভ্যালু হচ্ছে এই যে ভি ক্রস বি ইকুয়াল টু ভিভি সাইন থেটা, ভিভি সাইন থেটা, তো থেটা 180 ডিগ্রি সমান্তরাল হইলে ওইটুকুর ভ্যালু কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে একটা ফর্মুলা দেখো, তাহলে গতিশীল চার্জের জন্য চুম্বক বলের ফর্মুলাটা শিখলাম, কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি, তার মানে কিউ ভিভি সাইন থেটা, এইটা হচ্ছে চুম্বক বল, গতিশীল চার্জের জন্য চুম্বক বল। আর লরেন্স বলটা হচ্ছে দেখো, লরেন্স বল, লরেন্স বল, লরেন্স বল ইকুয়াল এফ ইকুয়াল কিউ ই প্লাস ভি ক্রস ভি, ভি ক্রস ভি, ভি ক্রস ভি। তাহলে তুমি যখন এইটা সমান্তরালে যাবে, এই বেগ আর হচ্ছে কি বলতো চুম্বক ক্ষেত্র যখন সমান্তরাল হবে 180 ডিগ্রি কোণ হবে, তখন এইটুকু 0, তখন শুধু এই যে কিউই থাকবে। ভাই কিউই যে তড়িৎ বল এটা কি আমরা জানি, আমরা কই থেকে পড়ছি, ওই যে এফ ই ইকুয়াল টু এফ বাই কিউ, স্থির তড়িতে পড়ছি মনে করো, ই ইকুয়াল টু এফ বাই কিউ বা এমজি বাই কিউ, এমজি বাই কিউ, এটা কোথা থেকে পড়ছি তড়িৎ বলটা, এটা স্থির তড়িতে পড়ছি, তাহলে এফ সমান কত কিউই, এফ সমান কিউই, তাহলে তখন চুম্বক বলের পরিমাণটুকু কি হয়ে যাবে 0 হয়ে যাবে, লরেন্স বল শুধু তড়িৎ বলটুকু থাকবে। এটা ঢাকা ভার্সিটিতে 19-20 আসছে, ঢাকা ভার্সিটিতে 19-20 আসছে। তাহলে এই দুইটা সমান্তরাল হইলে তখন অ্যান্সার হবে কত, এইটুকুর ভ্যালু 0 হয়ে যাবে, এইটুকুর ভ্যালু 0 হয়ে যাবে, এইটাই সব থেকে পরীক্ষায় আসে, আর কোনোটাই আসে না। তাহলে লরেন্স বল এফ এর মান কত বলো, হাজিদান এসে চলে আসছে, এবার হাজিদানেস 24-25-এ চলে আসছে, লরেন্স বল এফ এর ভ্যালু কত বলো, তাহলে এই যে দেখো কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি, এই যে এটা বি নাম্বার, বি নাম্বার, ঠিক আছে। লরেন্স বলের সমীকরণটা সরাসরি দিছে, এই যে লরেন্স বলের সমীকরণটাই বেশি আসে, প্রচুর পরিমাণে আসে, যে লরেন্স বল কোনটা, লরেন্স বলের সমীকরণ কোনটা। আর যদি এরা পরস্পর সমান্তরালে চলে তাহলে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তখন ওইটুকু 0 শুধু কিউই থাকবে, তার মানে লরেন্স চুম্বক বলটুকু 0 হবে, বাকিটুকু তড়িৎ বল থাকবে, তড়িৎ বল থাকবে, ঠিক আছে। তার মানে এখান থেকে হচ্ছে আমাদের বি নাম্বার। নেক্সট দেখো,
আমরা মোটামুটি লাস্ট পার্টে চলে আসছি ক্লাসের। মানে এইটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, এটা এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, চুম্বকত্ব, তারপর হচ্ছে বিনতি বিচ্যুতি। এখন আমাদের এখান থেকে দেখো ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বকীয় অক্ষ 18 ডিগ্রি কোণ করে আছে। এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে মেডিকেলে যারা পরীক্ষা দিবা, বিশেষ করে মেডিকেলের জন্য আর কি, মেডিকেলের জন্য। হ্যাঁ, উত্তর মেরুকে নীল মেরু, দক্ষিণ মেরুকে লাল মেরু। তাহলে এটাকে মনে রাখতে পারো নীলা, আর এটাকে মনে রাখতে পারো নীলা দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, উত্তর মেরুকে নীল মেরু আর দক্ষিণ মেরুকে হচ্ছে লাল মেরু বলে, নীলা। এটা দিয়ে মনে রাখতে পারো, উত্তর মেরুকে নীল মেরু বলে আর হচ্ছে দক্ষিণ মেরুকে লাল মেরু। এগুলা মেডিকেল ডেন্টালে যারা দিবা, অন্য অন্য কোথাও আসলে সাধারণত আসে না। এখন দেখো চুম্বক দৈর্ঘ্য ডিভাইডেড বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85, এই তথ্যটা লাগবে। চুম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য বলতে কি বুঝাইলেন ভাই? ধরো চুম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য বলতে কি বুঝাইলেন? এটা একটা চুম্বক, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি একটা চুম্বক। এই চুম্বকের এখানে একটা পার্ট আছে এরকম, এই চুম্বকের এইখানে ধরো আমাদের একটা পার্ট আছে, এটা হচ্ছে এই যে এতটুকু পার্ট, এতটুকু। হ্যাঁ, এই পার্টের এইটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। তাহলে চুম্বক দৈর্ঘ্য হবে এই সাউথ থেকে নর্থের যতটুকু দৈর্ঘ্য। তাহলে চুম্বক দৈর্ঘ্য হবে প্রকৃত পক্ষে কি বলতো, এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের চুম্বক দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। দুইটা পার্থক্য আছে, চুম্বক আর চৌম্বক, চুম্বক চৌম্বক, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা কি জানো? ঠিক আছে, চুম্বক আর চৌম্বক এই দুইটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। এই চুম্বকটা হচ্ছে প্রাকৃতিকভাবেই চুম্বক, চৌম্বক এটা হচ্ছে আমাদের কি বলতো কৃত্রিম উপায়ে আমরা যেই চুম্বকগুলা বানাই এটারে বলে আমরা চৌম্বক। আর চুম্বক হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে আমাদের কি বলতো চুম্বক পদার্থ, প্রাকৃতিকভাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাকৃতিক বা ন্যাচারাল, প্রাকৃতিক, আর এটা হচ্ছে আমাদের কৃত্রিমভাবে তৈরি, কৃত্রিম। তাহলে চুম্বক দৈর্ঘ্য হচ্ছে এইটা। জ্যামিতিক দৈর্ঘ্য কোনটা? এই যে তুমি যদি কাঁটা কম্পাস দিয়ে মাপ দাও তাহলে এইটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে একটা চুম্বকের আসলে পুরা দৈর্ঘ্যটা এখান থেকে এইটুকু মাপ দিলে এটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। প্রকৃতপক্ষে চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে সাউথ থেকে নর্থ এতটুকু। তাহলে এইটা জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য অবশ্যই কি হবে? বড় হবে। জ্যামিতিক দৈর্ঘ্যটা অবশ্যই বড়। তাহলে সুতরাং জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দ্যান চুম্বক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দ্যান চুম্বক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দ্যান চুম্বক দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য কি হবে বলো? চুম্বক দৈর্ঘ্যের চাইতে বড় হবে, বড় হবে। তাহলে চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 গুণ, অথবা জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য ডিভাইডেড বাই 0.85। এটা একটা তথ্যই, জাস্ট হচ্ছে প্রশ্ন যদি দেয়। এখন তোমাকে যদি বলে যে ভাই জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হইলে, তোমাকে বললো যে জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাহলে চুম্বক দৈর্ঘ্য কত? পারবা না? তাহলে চুম্বক দৈর্ঘ্য কত এখান থেকে যদি প্রশ্ন দেয় আর কি, চুম্বক দৈর্ঘ্য ইকুয়াল হোয়াট? জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, চুম্বক দৈর্ঘ্য কত? 10 দিয়ে গুণ করে দাও, তাহলে চুম্বক দৈর্ঘ্য হবে 8.5 সেন্টিমিটার। চুম্বক দৈর্ঘ্য হবে 8.5 সেন্টিমিটার। তাহলে দেখো চুম্বক দৈর্ঘ্যটা ছোট, জ্যামিতিক দৈর্ঘ্যটা বড়। চুম্বক দৈর্ঘ্যটা ছোট, জ্যামিতিক দৈর্ঘ্যটা কি আসতেছে? বড় আসতেছে। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দ্যান চুম্বক দৈর্ঘ্য। তাহলে চুম্বক দৈর্ঘ্য যদি 8.5 হয় তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 10। এটা 10, এটা যদি 100 হয় এটা 85। তার মানে অলওয়েজ জ্যামিতিক দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন চুম্বক দৈর্ঘ্য। এখন দেখো যে ভূচুম্বকত্বের উপাদান কয়টা? উপাদান আছে 3টা। ঠিক আছে, কি কি উপাদান দেখো? বিনতি, বিচ্যুতি, চুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ। এই একটা প্রশ্নই মেডিকেলে গতবার দিয়ে দিছে, মেডিকেল 24-25-এ এটাই আসছে যে ভূচুম্বকের উপাদান কয়টা। এটা মেডিকেলে গতবার 24-25-এ আসছে যে কয়টা উপাদান? 3টা। ঠিক আছে, মেডিকেলে গতবার এই অধ্যায় থেকে একটা প্রশ্নই দিছে যে ভূচুম্বকের উপাদান কয়টা? বিনতি, বিচ্যুতি, চুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ। এই 3টা হচ্ছে ভূচুম্বকের উপাদান। এই সরাসরি প্রশ্ন আসছে যে ভূচুম্বকের উপাদান কয়টি? 3টি। এটা মেডিকেলের প্রশ্ন। এখন দেখো বিচ্যুতি, তাহলে ভৌগোলিক এবং চুম্বক মধ্যতলের মধ্যবর্তী যে কোণকে, এগুলা সংজ্ঞা জানার দরকার নাই, শুধু তথ্য জানতে হবে যেটা, যে ঢাকার বিচ্যুতি কোণ কত, ঢাকার বিনতি কোণ কত। ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ। ঢাকার মানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকার বিনতি কোণ কত? ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি, এটা মুখস্থ রাখতে হবে আর কি, 31 ডিগ্রি উত্তর, নর্থ। আর এটা হচ্ছে এত ডিগ্রি, হাফ ডিগ্রি ইস্ট বা পূর্ব, 0.5 ডিগ্রি ইস্ট অথবা হাফ ডিগ্রি পূর্ব, একই কথা আর কি, ঢাকার বিচ্যুতি কোণ। তাহলে ঢাকার বিচ্যুতি কোণ, ঢাকার বিনতি কোণ, আর বিনতি কোণ আরো দুইটা মনে রাখবা। মেরুতে বিনতি কোণ হচ্ছে 90 ডিগ্রি, দুই মেরু,
দুই মেরুতে বিনতি কোণ হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। আর বিষুব বা নিরক্ষীয়, হ্যাঁ বিষুবের আর একটা নাম আছে না, নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলে আমাদের 0 ডিগ্রি। আমরা এটাও দেখে ফেলছি অলরেডি, এগুলাও দেখে ফেলছি। এটা কই দেখছি বলো, আমরা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমরা অলরেডি পড়ে ফেলছি যে দুই মেরু বললে তখন আমরা বিনতির মান নেই না, ওই যে কত ডিগ্রি আমরা হচ্ছে কি নিছি অক্ষাংশের ক্রিয়াতে, খেয়াল করো একটু অক্ষাংশের ক্রিয়া, 90 ডিগ্রি মানে মেরু, আর 0 ডিগ্রি বা নিরক্ষীয় মানে হচ্ছে 0 ডিগ্রি বা বিষুব। বিষুবটা হচ্ছে 0 ডিগ্রি, বিনতি এটা হচ্ছে আমাদের কি মেরুর ক্ষেত্রে নিচে 90 ডিগ্রি। তো দুই মেরুতে বিনতি কোণের মান 90 ডিগ্রি বা হচ্ছে কত π/2, এবং হচ্ছে বিষুবে বা নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি। এই চারটা তথ্য, একটা দুইটা তিনটা চারটা। আর ভূচুম্বকের উপাদানগুলা এই যে একটা দুইটা এই যে তিনটা, ঠিক আছে, এই তথ্য শুধু এখান থেকে ইম্পর্টেন্ট। দেখো এই যে এখানে চলে আসছে, দেখো ঢাকার বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ, ডেন্টালে আসছে এই যে বিষুব রেখায় বিনতি কোণের মান 0 ডিগ্রি, দুই মেরুতে বিনতি কোণের মান 90 ডিগ্রি, হ্যাঁ অলরেডি চলে আসছে এখানে। এই তিনটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমার সাথে আরেকবার পড়ো, আরেকবার একটু পড়ো। এই মনে করো যে চুম্বক ক্ষেত্রের মান অলরেডি শিখছি, μ0I/2πa, কোথায় এটা সরল বাহিতার, একটা সরল বাহিতারের এইখানে চুম্বক ক্ষেত্র হইছে। তারপর হচ্ছে B = কত, μ0 n পাকের কুণ্ডলী যদি হয় ডিভাইডেড বাই কত 2r, একটা n পাকের কুণ্ডলী, এইখানে চুম্বক ক্ষেত্র হইছে। আরেকটা হচ্ছে μ0/4πb/r²। তবে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা আর এটা থেকে, দুইটা শেষ। একটু রিভিশনটা করে ফেলো যেগুলো লাগবে। চুম্বক ক্ষেত্রের একক কি বলো, চুম্বক ক্ষেত্রের একক ক্লাসের পড়া ক্লাসেই শেষ। এই যে দেখো টেসলা অথবা ওয়েবার/মিটার স্কয়ার, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের একক। আর ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার বা টেসলা মিটার স্কয়ার, এই দুইটা একক আসবে। আর 1 টেসলা সমান 10⁴ গাউস, ঠিক আছে, 10⁴ গাউস। তর্জনী দ্বারা কি কে প্রকাশ করে, চুম্বক ক্ষেত্র। তারপরে হচ্ছে মধ্যমা দিয়ে কাকে প্রকাশ করে, তড়িৎ ক্ষেত্র। আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃদ্ধার বলকে প্রকাশ করে, তিনটা। তারপরে আমরা দেখলাম যে চুম্বক বল F = QVV sin θ, এটা হচ্ছে গতিশীল চার্জের জন্য। তাহলে চার্জের সাথে মানে এই চার্জটা যদি চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে যায় 0 90 ডিগ্রি কোণে যায় QVV। আরেকটা দেখছি F = ILV sin θ, এইখানেও দেখছি যে মানে সমান্তরালে যদি থাকে তাইলে আমাদের কত আসবে 0। আর যদি আমাদের এখানে কি হয় বলো, এইখানে যদি হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয় তাহলে শুধু ILV হবে। আরেকটা দেখলাম যে দুইটা সমান্তরাল পাত μ0 I1 I2 ডিভাইডেড বাই হচ্ছে 2πa ইনটু কত L, এটা দুইটা সমান্তরাল পরিবাহী, এটা দিয়ে I1 যাবে, এটা দিয়ে I2 যাবে, দুইটার পাতের মধ্যবর্তী দূরত্ব যদি a হয় এবং এদের দৈর্ঘ্য যদি L হয় তাহলে f এর ভ্যালু হবে μ0 I1 I2 ডিভাইডেড বাই 2πa ইনটু কত L। এই তিনটা শিখে ফেলছি। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা, সবথেকে ইম্পর্টেন্ট এখানে এটা। আরেকটা হচ্ছে F = লরেন্জ বল, এই যে QE+, দেখো QE+ V ক্রস B, তাহলে Q দিয়ে এটারে গুণ করলে QE প্লাস QV ক্রস V, যদি সমান্তরালে থাকে তাহলে এইটুকুর ভ্যালু 0, তখন লরেন্জ বলটা তড়িৎ বল হয়ে যাবে, চুম্বক বল থাকবে না, চুম্বক বলের মান 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাকে এটাও বলতে পারে লরেন্জ চুম্বক বল কত, চুম্বক বল 0 হয়ে যাবে, শুধু তড়িৎ বল থাকবে। তখন লরেন্জ বলটা শুধু তড়িৎ বল হয়ে যায় কখন, যখন এটা আমাদের সমান্তরালে গতিশীল হয়, ঠিক আছে। তখন লরেন্জ চুম্বক বলের মান 0, তড়িৎ বলের মান কত, তড়িৎ বলের মান QE। ওকে, এগুলা পারবো আমরা, এগুলা আমরা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে রিভিশন হয়ে গেছে। এখন দেখো তাহলে ভূচুম্বকের উপাদান কয়টা, তিনটা। চুম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য 0.85, তারপরে বিচ্যুতি বিনতি আনুভূমিক উপাংশ, চুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ, তিনটা উপাদান। এখন বিচ্যুতির মান কত, ঢাকার ½ ডিগ্রি পূর্ব, বিনতি 31 ডিগ্রি উত্তর, আর হচ্ছে দুই মেরুতে 90 ডিগ্রি, বিষুবে হচ্ছে 0 ডিগ্রি। শেষ। এই তথ্যগুলা দেখো এক ক্লাসে একদম রিভিশন করে ফেললাম। এখন চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য থেকে একটু দেখতে হবে, ঠিক আছে। ধরো চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, এইটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ H, এটা উলম্ব উপাংশ হচ্ছে V। তাহলে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এইটা যদি আমাদের V হয়, তাহলে দেখো V এর ভ্যালুটা কি হবে, V এটা যদি তুমি এরকম ত্রিভুজ আঁকাও, এটা হচ্ছে V, এটা H, তাহলে সুতরাং এইখান থেকে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালু হবে আনুভূমিক উপাংশের বর্গ উলম্বের উপাংশের বর্গ, 90 ডিগ্রিতে লব্ধি, ঠিক আছে। তাহলে এইটা চুম্বক ক্ষেত্রের কি প্রাবল্য, এটা আনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ, এটা V মানে এটা V, তাহলে √a² + b², এই একটা তথ্য এখান থেকে লাগবে।
এখন আনুভূমিক উপাংশকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো, এটা এবার এগ্রিতে আসছে। তাহলে আনুভূমিক উপাংশকে আমি বলবো বি, ধরো থেটার ভ্যালু দেওয়া আছে, এখানে থেটা আছে, তাহলে বি থেটা না তো, এখানে বিনতি কোণের মান হচ্ছে ডেল্টা, তাহলে বি কস ডেল্টা। বিনতি কোণের মান দেওয়া থাকবে, বলবে চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ কত, তাহলে এইচ ইকুয়াল বি কস ডেল্টা। তারপর উলম্ব উপাংশ কত, এইচ ইকুয়াল টু বি সাইন ডেল্টা, বি সাইন ডেল্টা, সাইন ডেল্টা। তাহলে সুতরাং আমি সাইনকে কস দিয়ে যদি ভাগ করি, তাহলে এই যে ট্যান ডেল্টা ইকুয়াল দেখো আসবে কি ভি বাই বি, ভি বাই এইচ, ট্যান ডেল্টা ইকুয়াল ভি বাই এইচ। এইটুকু তথ্য যদি পারো তাইলে আমাদের মোটামুটি দেখো এই চ্যাপ্টারের অলমোস্ট জিনিসগুলা হচ্ছে চলে আসছে। দেখো ভাই ট্যান ডেল্টা কেমনে বের করলেন, এইটাকে এই ভি কে এইচ দিয়ে ভাগ করলাম, তাহলে ভি এই যে ভিবি কাটা সাইন ডেল্টা ইকুয়াল টু, এখানে ডেল্টা হবে থেটা না। আচ্ছা আজানটা শেষ হোক, তোমরা জাস্ট হচ্ছে একটু এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সারটা দিয়ে ফেলো। দেখো তাহলে এইখান থেকে অপশনে জাস্ট আর কি একটু ভাঙায় দিছে, হ্যাঁ। আচ্ছা এই প্রশ্নটা ধরো পরীক্ষায় আসছে, তুমি একটা স্মার্ট পিপল বা মোটামুটি বেসিক তোমার ভালো, তো এই প্রশ্নটা ধরো তুমি চুম্বক অধ্যায় জানো না, কিছুই জানো না, শুধু ভেক্টর পড়ে গেছো, তোমার কি এটা উত্তর করে আসার কথা না? এটা কৃষিতে এগ্রি 24-25 আসছে, বলছে যে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, বিনতি 60 ডিগ্রি দেওয়া আছে, আমাকে বলছে যে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ কত, আর আনুভূমিক উপাংশ চুম্বক ক্ষেত্রের cos 60, cos আনুভূমিক উপাংশ cos আর উলম্ব উপাংশ sin, তাহলে এত cos 60, তাহলে এইটারে cos 60 কত হাফ, তাহলে cos 60 এর ভ্যালু হাফ, তাহলে এত ইনটু হাফ 2 ইনটু 10⁻⁻5, যেহেতু অপশনে নাই তাহলে এইটারে আমি 20 লিখতে পারি, 10⁻⁻6 লিখতে পারি, এটারে মাইক্রো টেসলা দিয়ে দিলাম 20 মাইক্রো টেসলা। তাহলে आंसर কি হবে? ডি নাম্বার। অনেকে এ দিতেছো, এ কেন হবে ভাই, এনে তো আছেই 4 ইনটু 10⁻⁵, ওইটাই आंसर হবে। তাহলে cos 60 এর কোনো ভ্যালু নাই, তাহলে cos 60 হচ্ছে আনুভূমিক উপাংশ। যদি এখন বলতো উলম্ব উপাংশ কত, তাহলে আমি বলতাম যে হচ্ছে 4 ইনটু 10⁻⁵ ইনটু sin 60 ডিগ্রি, এটা আমি বলতাম আনুভূমিক উপাংশ। ঠিক আছে, আনুভূমিক উপাংশ। এখন দেখো তাহলে এইখানে আরো একটা তথ্য একটু শিখে রাখো, যদি উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশ সমান হয়, হ্যাঁ, যদি উলম্ব উপাংশ চুম্বক প্রাবল্যের উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশ সমান হয়, তাইলে এই যে ট্যান ডেল্টার ভ্যালু কি হবে বলো, ট্যান ডেল্টার ভ্যালু হবে 1, সুতরাং ডেল্টা হবে 45 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি তোমাকে বলে যে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ সমান, তাহলে ট্যান ডেল্টা ইকুয়াল কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, দুইটা সমান হইলে, তাহলে ডেল্টার ভ্যালু হবে 45 ডিগ্রি। 40, এগুলো আমাদের মোটামুটি ভেক্টর থেকে মোটামুটি পড়ে আসছে আমরা, এই যে এইচ সমান ভি হইলে ডেল্টা 45 ডেন্টালে আসছে। মেরুতে দেখো, মেরুতে চুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ কত, বি কস 90 ডিগ্রি। মেরুতে বিনতি কোণের মান, মেরুতে বিনতি কোণকে ডেল্টা দিয়ে প্রকাশ করে কত, π/2, আর বি শুবে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তখন এটা হয়তো বি কস 1 হয়ে যাইতো, বি কস 0 ডিগ্রি, তাহলে বি আনসার হয়ে যাইতো। ঠিক আছে, তো পারবা। যদি এই প্রশ্নটাই মেডিকেল 22-23 আসছে, দেখো এটাই যদি এইবার দিয়ে দেয় যে বি শুবে কত, বি শুবে কত, তাহলে বি শুবে বলবা এইচ ইকুয়াল টু বি কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি ইকুয়াল টু কত, বি। তাহলে আনুভূমিক উপাংশ হবে কার সমান বলতো, চুম্বক প্রাবল্যের সমান হবে বি শুবে। এইখানে আর এর বাইরে কোনো তথ্য নাই। এখন দেখো তিনটা উপাদান আছে, প্যারাচুম্বক, ডায়াচুম্বক আর একটা ফেরোচুম্বক। ফেরু, প্যারা, ডায়া, এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার ডেন্টালে আসছে, যারা মেডিকেল ডেন্টালে পরীক্ষা দিবা 100% লিখে রাখো, হ্যাঁ, মেডিকেল ডেন্টাল ভেরি 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 ইম্পর্টেন্ট, মেডিকেল ডেন্টাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা পরীক্ষাটা দিবা আর কি।
তো এটা প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন আসে। কি কি শিখতে হবে দেখো, ফেরুচুম্বক হচ্ছে আকর্ষিত হয়, প্যারাচুম্বকও চুম্বক দ্বারা আকর্ষিত হয়, ডায়াচুম্বক চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। তাহলে এইটার চুম্বক প্রবেশ্যতা ডাবল গেটার 1, এটার চুম্বক প্রবেশ্যতা শুধু গেটার 1, কিন্তু ওইটার চুম্বক প্রবেশ্যতা লেস দ্যান 1, মানে এটা কি হয়, চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। দেখো চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, আর এইটাও আকর্ষিত হয়, এটাও আকর্ষিত হয়। 20 বিন্দু, যেই তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, 20 বিন্দু আছে শুধু ফেরোচুম্বকের, প্যারাচুম্বকের 20 বিন্দু নাই, ডায়াচুম্বকের কোনো 20 বিন্দু নাই। এই যে শুধু ফেরোচুম্বকের 20 বিন্দু আছে আর দুইটার 20 বিন্দু নাই, 20 বিন্দু নাই। চুম্বক গ্রহিতা প্রবণতা বেশি ধনাত্মক, এইটাও ধনাত্মক, প্রবণতা কম ঋণাত্মক না, এটা ভুল করছে, এটা ভুল করছে, হ্যাঁ এখানে ধনাত্মক হবে। ঋণাত্মক কার ক্ষেত্রে, ওই যে ওইটা যেটা বিকর্ষিত হয় ওইটার হচ্ছে ঋণাত্মক, ওইটার হচ্ছে ঋণাত্মক। এটার প্রবণতা এবং গ্রহিতা কম, তবে ধনাত্মক, আকর্ষিত হয়, কিন্তু ওইটা বিকর্ষিত হয়, ওইটার চুম্বক গ্রহিতা বা প্রবণতা হচ্ছে নেগেটিভ। তাহলে ফেরু প্যারা ডায়া, ফেরু 20 বিন্দু আছে আর কারো 20 বিন্দু নাই। তাহলে ফেরু চুম্বক কোনগুলা, লোহা নিকেল কোবাল্ট, লোহার 770 ডিগ্রি, একটু পরে আসতেছি, ঠিক আছে, লোহা নিকেল কোবাল্ট এগুলা ফেরু চুম্বক। ফেরু চুম্বকের শুধু 20 বিন্দু আছে। 20 বিন্দু কি, যেই তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয়, মানে ফেরুটা প্যারা হয়ে যাবে, ফেরুটা প্যারা হয়ে যাবে, ফেরুচুম্বক নষ্ট হয়ে প্যারাচুম্বক হয়ে যাবে কোন তাপমাত্রায়, 20 বিন্দুতে। তাহলে 20 বিন্দু আছে কার, শুধু ফেরুর, এটার মিউ ইজ ডাবল গেটার 1, মিউ শুধু গেটার 1, মিউ লেস দ্যান 1, বিকর্ষিত হয়, কম আকর্ষিত হয়, বেশি আকর্ষিত হয়, কম আকর্ষিত হয়, বেশি আকর্ষিত হয়। দেখো তাহলে এখান থেকে ফেরি চুম্বক পদার্থ ফেরাইট Fe3O4, এগুলা কেমিস্ট্রির পড়া, তোমরা ভালো বুঝবা, যৌগের নাম ফেরাইট হচ্ছে Fe3O4। তারপরে অ্যান্টি ফেরোচুম্বক, অ্যান্টি ফেরোচুম্বক জাস্ট এক্সাম্পলগুলো দেখে রাখতে হবে এখান থেকে, জাস্ট এক্সাম্পলগুলো দেখে রাখতে হবে। এই যে 20 বিন্দু হচ্ছে অনলি ফেরোচুম্বকের বৈশিষ্ট্য, চুম্বকত্ব নষ্ট হয়, নষ্ট হয় মানে ফেরুটা প্যারাচুম্বকে পরিণত হয় কোন তাপমাত্রায়, 20 বিন্দুতে। এই যে দেখো আর্মফোর্স 20-21 আসছে। এখন 20 বিন্দুর মানগুলা মনে রাখতে হবে, লোহার ক্ষেত্রে 770 ডিগ্রি, নিকেল 400, কোবাল্টের 1100। এই যে দেখো মেডিকেল 16-17, ডেন্টাল 17-18, মেডিকেল 12-13, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে এই তিনটাই 20 বিন্দু, আর কোনো মুখস্থ রাখার দরকার নাই। লোহা 770, নিকেল 400, কোবাল্ট 1100, 770 400। তারপরে হচ্ছে লুনিকু, লুনিকু তোমরা ছন্দ দিয়েও মনে রাখতে পারো, বা হচ্ছে যে কোনো ভাবে মনে রাখতে পারো আর কি, মনে রাখতে পারো, মনে রাখতে পারো। ফেরোচুম্বক, অ্যান্টি ফেরোচুম্বক 20 বিন্দু। ওকে ওকে, অ্যাম্পিয়ারের সূত্র, এই যে অ্যাম্পিয়ারের সূত্রটা শুধু এই যে এইটুকু মনে রাখবা, সিউ 23-24-এ, চট্টগ্রাম ভার্সিটি 23-24 গতবার আসছে, ঠিক আছে। যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন হচ্ছে পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মিউনট গুণ, মানে ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের মিউনট গুণ। চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই মানে ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রবাহিত তড়িতের মিউনট গুণ, মিউনট গুণ। মোটামুটি হচ্ছে এইখানে তোমাকে কিছু তথ্য আমি একটু মার্ক করে দিচ্ছি, একটু মার্ক করে দিচ্ছি, যেই তথ্যগুলো একটু দেখতে হবে। যে ম্যাগনেটাইটকে বলা হয় চুম্বকের আকরিক, এটা লাগবে, এটা কেমিস্ট্রিতে আসতে পারে। তারপরে গ্যালভানোমিটার 45 ডিগ্রিতে বিক্ষেপ সুবিধি। সিরামিক চুম্বক, এর সবগুলাই ইম্পর্টেন্ট রে, সবগুলাই ইম্পর্টেন্ট, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। মেডিকেলের জন্য এই সবগুলা লাইনই দেখতে হবে। সিরামিক চুম্বকে বেরিয়াম অক্সাইড আর আয়রন অক্সাইড এটার মিশ্রণ। শঙ্কর চুম্বকে 80%-এর বেশি কার্বন থাকলে স্থায়ী চুম্বক তৈরি করে, এটাও ইম্পর্টেন্ট তথ্য। ম্যাগনেটাইট চুম্বকের আকরিক, ওয়ান কাইন্ড অফ বায়োলজির মতো মনে রাখতে হবে আর কি। এটা হচ্ছে 45 ডিগ্রিতে সুবেদী। এখন দেখো স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বকের এক্সাম্পলগুলা কোথায় ব্যবহৃত হয়, মোটর, জেনারেটর, কম্পিউটারের না, কম্পিউটারের, কম্পিউটারের, কম্পিউটারের হচ্ছে স্মৃতি, কম্পিউটারের স্মৃতিফিতা, এইখানে হচ্ছে আমাদের স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। অ্যান্টেনা, লাউড স্পিকার। আর অস্থায়ী চুম্বক হচ্ছে কলিং বেল, ট্রান্সফরমারের কোর, জেনারেটর, মোটরের আর্মেচার, টেলিফোনের ডায়াগ্রাম। এগুলা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, অন্য কোনো ভার্সিটির জন্য না দেখলেও হবে। ধরো তুমি ভার্সিটি অ্যাপ্লিকেন্ট, এগুলো লাগবে না, ঠিক আছে। শুধু মেডিকেল ডেন্টাল দিবা, তারা এগুলা দেখবা, অনলি মেডিকেল, অনলি মেডিকেল ডেন্টাল আর্ম ফোর্স, যারা এই পরীক্ষাগুলো দিবা তোমাদের এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ওই যে দাগানো লাইন আর কি, ফিজিক্স বইয়ের দাগানো লাইন, ভার্সিটির জন্য এগুলা লাগবে না, ভার্সিটির জন্য এগুলো আসলে সাধারণত আসে না। এখন দেখো ফেরি চুম্বক পদার্থ, ফেরুচুম্বক তো অলরেডি শিখে ফেললাম, লোহা নিকেল কোবাল্ট, লোহা নিকেল, এই যে লোহা নিকেল কোবাল্ট,
এগুলার সাথে আরো মিউমেটাল, গ্যাডোলিয়াম, বানান ভুল করছে নাকি, ডিসপ্রোনিয়াম, এগুলা দরকার নাই, শুধু তিনটা মনে রাখবা, লোহা নিকেল কোবাল্ট, লোহা নিকেল কোবাল্ট, এই তিনটার একটা আসবে ফেরোচুম্বক। প্যারাচুম্বক থেকে সব থেকে বেশি আসে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম। এই তোমরা এগুলার নাম জানো না, কোনটা দিয়ে কি প্রকাশ করে, ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে অক্সিজেন, সোডিয়াম, এই যে প্লাটিনামটা আসে, প্লাটিনাম, প্লাটিনাম মনে রাখবা, প্লাটিনাম হচ্ছে, ও আল্লাহ রে, নান্নু পুলাডারে নয়ন মনে করে পেটালাম, হ্যাঁ সন্দেহ দেওয়া আছে দেখি। ওকে, তাহলে এটা হচ্ছে যে সব পদার্থ চুম্বক দ্বারা কম আকর্ষিত হয়, প্যারাচুম্বক পদার্থ। সব থেকে বেশি আসে অ্যালুমিনিয়াম, এখানে মার্ক করে দিছি, অ্যালুমিনিয়াম আর প্লাটিনাম, এই দুইটা অনেক বেশি আসে। তারপরে হচ্ছে অ্যান্টিমনি, এই দুইটাই মনে রাখবা, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম। আর ডায়াচুম্বক হচ্ছে বিকর্ষিত হয়, বিকর্ষিত হয়, সব থেকে ইম্পর্টেন্ট এই যে বিসমাথ, বিসমাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বিসমাথ। ওকে, দেখো আমাদের এই যে নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থ, ডেন্টাল 24-25 আসছে, বলো, এই যে মাত্রই বললাম প্লাটিনাম চলে আসছে, দেখছো প্লাটিনামও আসছে, এই যে দেখো অ্যালুমিনিয়াম একটা কি পদার্থ, প্যারাচুম্বক পদার্থ, প্রচুর পরিমাণে আসে। তাহলে প্যারাচুম্বকের এক্সাম্পল, আর ডায়াচুম্বক থেকে বিসমাত্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, আমি এটা স্টার করে দিচ্ছি যে এটা চুম্বক নয় আর কি, চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। তোমাকে ডায়াচুম্বক সরাসরি বলবে না যে চুম্বক দ্বারা বিকর্ষিত হয় মানে কি এটা চুম্বক পদার্থ না। তাহলে নিচের কোনটি চুম্বক পদার্থ নয়, বিসমাথ, বিসমাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডেন্টাল 21, ডেন্টাল 18-19, ডেন্টাল 18-19। তারপরে এইখান থেকে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, এই দুইটা এক্সাম্পল প্রচুর পরিমাণে আসে। আর এখানে লোহা নিকেল কোবাল্ট, লোহা নিকেল কোবাল্ট, এদের কুড়িবিন্দুটা আরেকবার দেখে ফেলো, দেখো 770, নিকেল 400, কোবাল্ট হচ্ছে, লোহা নিকেল কোবাল্ট 770, 400, 1100, 770, 400, 1100, যেমনি মনে রাখাটা ইজি হয়, হ্যাঁ যেমনি মনে রাখাটা ইজি হয়। তাহলে কুড়িবিন্দু কার বৈশিষ্ট্য, ফেরুচুম্বক। কুড়িবিন্দু কাকে বলে, যেই তাপমাত্রায় ফেরুচুম্বকটা, ফেরুটা প্যারা হয়ে যাবে, যেই তাপমাত্রায় হচ্ছে এই ফেরুচুম্বকটা প্যারাচুম্বক হয়ে যাবে, প্যারাচুম্বক হয়ে যাবে। এইটুকুই হচ্ছে চুম্বক ক্রিয়া, ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের চুম্বক ক্রিয়া বা চুম্বক কি, চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। এখন দেখো এইখানে আমি দুইটা তো স্লাইড আছে, একটা দুইটা, এটা লাস্ট স্লাইড আর কি, যে একটা ত্রুটি দেওয়া থাকবে, ব্যাসার্ধের ত্রুটি, আমি অলরেডি একটা শর্ট ভিডিও দিছি, এটা মেডিকেলে গতবার 24-25 দেখো চলে আসছে, এটা এগ্রি 24-25 চলে আসছে, এবং এই প্রশ্নটা গুচ্ছতে টানা 2 বছর আসছে, গুচ্ছ 20-21-এও আসছে, গুচ্ছ 21-22-এও আসছে, গুচ্ছ 21-22-এও আসছে। ভাই ভৌত জগৎ থেকে আসলে কি কি লাগবে, শুধু এই ত্রুটি নির্ণয় একটাই ম্যাথের টাইপস আছে, আর থিওরিটিক্যাল যতটুকু লাগবে আমি তোমাদেরকে একটা শর্ট হ্যান্ড নোট দিয়ে দিব। যেমন যন্ত্রের ব্যবহার, যন্ত্রের ব্যবহার অন্যান্য অধ্যায় ভিত্তিক পড়ছো, যেমন আমরা চলতরিতে পড়ছি থার্মোমিটার, তারপরে হচ্ছে কি বলতো গ্যালভানোমিটার, ভোল্ট মিটার, এই জিনিসগুলো একসাথে আমরা হচ্ছে সাজায় ছক আকারে দিয়ে দিব। তারপরে এই যে 10-এর এককগুলা, যেমন আমরা দেখছি ফেমটো, তারপরে হচ্ছে এটা কি বলতো পিকো, এটা ন্যানো, এটা অ্যাটো, এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটা সুন্দর তোমাদেরকে নোট দিয়ে দিবনি, যদিও প্রশ্ন আসার সম্ভাবনা কম। শুধু ভৌত জগৎ থেকে এই টপিকসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই একটাই তথ্য আছে, একটাই হচ্ছে এখান থেকে আসে, ত্রুটি নির্ণয় পারবা। দেখো এইটা হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি, যদি এত হয় ব্যাসার্ধের ত্রুটি, এখানে ডি দিছে, ব্যাসার্ধকে ডি দিয়ে প্রকাশ করছে, নো প্রবলেম, আর দিয়ে প্রকাশ করে দাও। তাহলে এইটা হচ্ছে এত সেন্টিমিটার হইলে আয়তনের শতকরা ত্রুটি কত, তাহলে ব্যাসার্ধের ত্রুটি থাকবে, আয়তনের ত্রুটি বাইর করবা। দেখো তাহলে আগে ব্যাসার্ধের ত্রুটিটা বের করে ফেলো, ব্যাসার্ধের ত্রুটিটা আগে বের করে ফেলো। তাহলে ব্যাসার্ধের ত্রুটি, ব্যাসার্ধের ত্রুটি ইকুয়াল, দেখো এই যে এইটা প্রকৃত মান, তাহলে এইটা নিচে দিয়ে দিবা, প্লাস মাইনাসের পরে যতটুকু আছে এটা উপরে ইন্টু 100%, ইন্টু 100%, প্লাস মাইনাসের পরে যতটুকু আছে এটা ত্রুটির ভ্যালু, তাহলে এটা উপরে 10 নিচে ইন্টু 100%, তাহলে কত আসতেছে দেখো 1%, 1% আসে, 10 দিয়ে গুণ করলে 1%, এই 1% হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি। তাহলে আমি এইখান থেকে এখন দুইটা তথ্য শিখবো, যে আয়তনের ত্রুটি কত, আয়তনের ত্রুটি, আর একটা হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি, আয়তনের ত্রুটি, আর একটা হচ্ছে কি বলতো ক্ষেত্রফলের ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি। তাহলে আয়তনের ত্রুটি কি হবে খেয়াল করো, আয়তনের ত্রুটি কি হবে, এই যে ভি প্রপোর্শনাল টু 4/3, বি ইকুয়াল কত বলতো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। দেখো ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক ঘনের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধের ত্রুটিকে 3 দিয়ে গুণ করবা, 3 দিয়ে, দেখো ঘনের সমানুপাতিক, তাহলে 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি 1% ইকুয়াল 3%,
আর ক্ষেত্রফলের সাথে আর এর সম্পর্ক ক্ষেত্রফল প্রপোর্শনাল টু আর স্কয়ার, তাহলে 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 ইন্টু কত 1% ইকুয়াল 2%, 2%। তাহলে এখানে আয়তনের ত্রুটিটা আমাদের আসছে, ক্ষেত্রফলের ত্রুটি আসছে গুচ্ছতে 20, 21, 21, 22-এ। ঠিক আছে, একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপ এত হইলে আয়তনের শতকরা ত্রুটি কত, তাহলে ব্যাসার্ধের ত্রুটিটা বাইর করে এটাতে 3 দিয়ে গুণ করলে আয়তনের ত্রুটি, 2 দিয়ে গুণ করলে ক্ষেত্রফলের ত্রুটি, ক্ষেত্রফলের ত্রুটি। এখন দেখো এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দাও যে ব্যাসার্ধ পরিমাপ করে এত হইলে আয়তনের ত্রুটি কত, এটা এগ্রিতে আসলো আর এটা দেখো মেডিকেলে আসলো 24-25। এই জিনিসগুলো না দেখে গেলেই তো কঠিন, দেখে গেলে তো সহজ না, বার্নিয়ার ধ্রুবক থেকে প্রশ্ন আসে না। আর লঘিষ্ঠ গুণন হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এগুলা মানে ছোট ছোট টপিকস। একটা গোলকের ব্যাসার্ধের পরিমাপ করা হইলো আরো কম্প্যাক্ট করে পড়তে হবে, ফুল সিলেবাসের এত তথ্য তাই মাথায় থাকা সম্ভব কম। ঠিক আছে, ফুল সিলেবাস তাই মাথায় রাখার সম্ভাবনা কম, এই জন্যে আমি যত কম্প্যাক্ট করে পড়ানো যায়, যেই তথ্যগুলা না পড়লেই নয়, এগুলার বাইরে যদি হুট করে চলে আসে আসলেও দাগাবো না, শেষ। পরিমাপ করা যায়, বাট আসলে এর মধ্যে থেকে আসবে, কারণ আমি এই কয় বছর শর্ট সিলেবাসের বাইরের ফুল সিলেবাস অ্যানালাইসিস করলাম, খুব একটা আসে নাই, যদি আসে এই কমন টপিকসগুলো থেকে আসছে। মানে এই ভৌত জগৎ থেকে এতদিনে যেই প্রশ্ন আসছে এটা আসছে, এই যে এই ক্ষেত্রফল আর আয়তনের ত্রুটিটাই বারবার আসতেছে। আর একটা যন্ত্রের ব্যবহারটা আসে, যন্ত্রের ব্যবহার যেমন বায়ুচাপ মাপো কি দিয়ে, ব্যারোমিটার দিয়ে, জলীয় বাষ্প মাপো হাইগ্রোমিটার দিয়ে, তারপরে ভোল্ট মিটার গতি মাপো কি স্পিডোমিটার দিয়ে, তারপরে হচ্ছে অ্যামিটার দিয়ে প্রবাহ মাপি, ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য মাপি, মাল্টিমিটার দিয়ে সব মাপি, তারপরে হুইটস্টোন ব্রিজ রোধ আপেক্ষিক রোধ, মিটার ব্রিজ রোধ আপেক্ষিক রোধ, এই যে জিনিসগুলো হচ্ছে একসাথে পড়া আর কি, যন্ত্রের ব্যবহারগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের হচ্ছে দেখবা যে আসে কি মাপো, ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ দিয়ে মাপে, এটা বলো। তাহলে বেশ আয়তনের ত্রুটি ইকুয়াল, দেখো আয়তনের ত্রুটি ইকুয়াল একবারে করে ফেলবা 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি, ব্যাসার্ধের ত্রুটি দেখো 5.3 আর এখানে আছে প্লাস মাইনাস 0.1 ইন্টু 100%, 100% কত আসে দেখো তো, ক্যালকুলেশন করতে পারবা হাতে, হাতে ক্যালকুলেশন করতে পারবা? দেখো এটার যদি 50 ধরে নাও, 50 যদি ধরে নাও 2 6%, 6%-এর চাইতে কম হবে। যদি এটার 50 ধরে নাও, 50 ধরো, যে মানে 5 ধরো, ডিরেক্ট 5 ধরো, তাহলে 5 ধরলে 20, 2, 3, 6%, তাহলে লেস দ্যান 6%, লেস দ্যান 6%, 6%-এর চাইতে একটু কম হবে, তাহলে 6%-এর চাইতে একটু কম আছে বি নাম্বার অপশন। হ্যাঁ, বি নাম্বার অপশন। তো ক্যালকুলেশন 6-এর চাইতে বেশি কেমনে হয় মিয়া, বন্ডামি করো। হ্যাঁ, এতদিন ধরে ক্যালকুলেশন শিখে এখন সি দিতেছো, এই 6.8 কেমনে, এটা 6-এর চাইতে বেশি হওয়া কোনোভাবে সম্ভব? এনে যদি 40 থাকতো তাহলে 6-এর চাইতে বেশি হয়ে যেত, এনে অলরেডি 5.3 আছে, তো আমি যদি এই 0.3 বাদও দেই বাঘের ক্ষেত্রে, তাও তো দেখো 2, 20, 6% ম্যাক্সিমাম আসতেছে, তো 6 তো হবে না, তাহলে 6-এর চাইতে আরো কম হবে, কারণ নিচে 53 দিয়ে 100-কে ভাগ করলে তো 2 হয় না, 2-এর চাইতে একটু কম হয়, তাহলে আমি 50 ধরে নিলাম, মানে 5 ধরে নিলাম, তো 5 দিয়ে 100-কে কাটলে 20, 20-কে 20 দিয়ে এটারে গুণ করলে 0.2, 2 হয়, 3 দুগুণে 6%, 6-এর চাইতে আরো কম হবে, অ্যান্সার বি নাম্বার। সুতরাং ক্যালকুলেশন আরো স্মার্টলি করতে হবে, ক্যালকুলেশন আরো স্মার্টলি করতে হবে, অনেকেই সি দিচ্ছ, ঠিক আছে। এখন ধরো আমি তোমাকে বলছি যে ভর, দেখো ভরের ত্রুটি, এম এর ত্রুটি জাস্ট একটু দেখায় দেই, এম এর ত্রুটি 2%, আর হচ্ছে ভি এর ত্রুটি 3%। দেখো ধরো তোমাকে বলছি এম হচ্ছে ভর আর বি হচ্ছে বেগ, তাহলে আমাকে বলবে যে ভরবেগ এর ত্রুটি কত, ভরবেগের ত্রুটি ইকুয়াল হোয়াট, আরেকটা হচ্ছে গতি শক্তির ত্রুটি কত। ঠিক আছে, গতি শক্তির ত্রুটি কত, গতি শক্তির ত্রুটি কত, ভরবেগের ত্রুটি কত, গতি শক্তির ত্রুটি কত। দেখো জাস্ট এই ধরনের প্রবলেমগুলো তোমরা একটু হচ্ছে প্রবলেম আসতে পারে আর কি, এরকম প্রবলেম যদি চলে আসে, তাহলে দেখো ভরের ত্রুটি 2%, তাহলে এই যে পি ইকুয়াল এম ভি, ভরের ত্রুটি আর বেগের ত্রুটি যোগ করে দিব, শেষ। সুতরাং ভরবেগের ত্রুটি ইকুয়াল 2% প্লাস 3% ইকুয়াল কত, 5%। বাট গতি শক্তির ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, তাহলে গতি শক্তির সাথে এম সমানুপাতিক গতি শক্তির সাথে
ভি স্কোয়ার বর্গের সমানুপাতিক, মানে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে বলবো যে গতিশক্তির ত্রুটি ইকুয়াল টু ভরের ত্রুটি কত 2%, যেহেতু শুধু সমানুপাতিক তাহলে 2%, প্লাস বেগের বর্গের সমানুপাতিক, তাহলে বেগের ত্রুটিটাকে 2 দিয়ে গুণ করব, 2 × 3% ইকুয়াল টু কত 8%। ভাই বুঝলাম না, দেখো কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, বরের ত্রুটি 2%, এটা সমানুপাতিক, তাহলে 2% যোগ বেগের বর্গ, তাহলে বেগের বর্গ মানে 2 দিয়ে গুণ করতে হবে বেগের ত্রুটিকে, তাহলে কত 6%, তাহলে 3 দুগুণে 6 আর 2 8%, তাহলে 5% 8%। এইটা হচ্ছে আমাদের এখান থেকে তোমার এরকম প্রশ্ন যদি আসে। এখন ধরো তোমাকে বলছে যে এই যে ভি ভোল্টেজ ইকুয়াল টু, অথবা দেখো রোধ ইকুয়াল টু ভি বাই আই, ধরো এইটার ত্রুটি 2%, এইটার ত্রুটি 3%, এখন তুমি কি 3/2 দিবা, তাহলে রোধের ত্রুটি হবে 2% প্লাস 3%, দুইটার ত্রুটি যোগ করবা, দুইটার ত্রুটি যোগ করে দিবা 5%। রোধ ইকুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এখন ভোল্টেজের ত্রুটি 2%, কারেন্টের ত্রুটি 3%, তুমি কি দুইটা আলাদা আলাদা ভাগ করবা না, ত্রুটির ক্ষেত্রে সবসময় যোগ হবে, এইটার ত্রুটি, তাহলে যোগ করে দিলে 2% 3% 5% হয়ে যাবে। ঠিক আছে, ভাগ থাকলেও তুমি এখানে ভাগ করবা না, ত্রুটি মানে কি বেগ, এই ভোল্টেজের জন্য আর এর ত্রুটি হচ্ছে, কারেন্টের জন্য আর এর ত্রুটি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলবো যে এইটা হচ্ছে আলটিমেটলি কিসের ত্রুটি বলো, দুইটার ত্রুটির সমষ্টি যোগফল। পারবা? আর 10-এর একক গুলা কি লিখে দেওয়ার দরকার আছে, আরো 10-এর একক কি লিখে দেওয়ার দরকার আছে, দেখো 10⁻³ মিলি, একটু লিখে দেই যাতে যদি চলে আসে, 10⁻⁻6 মাইক্রো, জাস্ট লিখে দিচ্ছি, হ্যাঁ, 10⁻⁹ ন্যানো, 10⁻⁻10 অ্যাংস্ট্রম, 10⁻⁻12 পিকো, 10⁻⁻15 ফ্যামটো। তোমাদেরকে এটার একটা নোট দিয়ে দিব, জাস্ট নোটটা রিডিং দিবা, আর কিছু করতে হবে না, হ্যাঁ। 10⁻⁻18 এটা অ্যাটো, এখানে শুধু হচ্ছে তোমাদেরকে ইয়াটা লিখে দেই, 10⁶ মেগা, 10⁹ গিগা, এই দুইটা তোমাদের কাজে লাগবে, হ্যাঁ, এই দুইটা কাজে লাগবে। আর ওই আমরা হচ্ছে ইয়াগুলা পড়ে ফেলছি অলরেডি, আলোকবর্ষ এগুলা পড়ে ফেলছি, এগুলার প্রথম অধ্যায় পড়ার দরকার নেই, নোট রিডিং কোথায় পাবো, ওয়েবসাইট। ঠিক আছে, নোটটা কিন্তু শুধু ওয়েবসাইটে দেখবা ভৌত জগতের নোটটা দেওয়া আছে, নোটটা দিয়ে দিব, ভৌত জগতের নোটের একটা পিডিএফ দিয়ে দিব, জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং। ঠিক আছে, ওয়েবসাইটে পাবে। ভাই আমাদের নোট অর্ডার শুরু হবে কবে, নোট অর্ডার শুরু হবে, হ্যাঁ, আজকে শুরু করতে পারি কিনা দেখি, সাইট ডেভেলপ করা লাগতেছে, ধরো প্রাইসিং সব কিছু ঠিক হইলে নোট অর্ডার যে দিনই শুরু হোক, আমরা সোমবারের মধ্যে চেষ্টা করব পাঠানোর আর কি, কারণ প্রিন্ট শুরু হয়েছে, তো প্রিন্ট না হইলে তুমি আজকে অর্ডার দিলে তো আজকে পাঠাইতে পারতেছি না, তো আজকে অর্ডার দিলেও তুমি সোমবারেই পাঠানো হবে, কালকে অর্ডার দিলেও সোমবারে পাঠানো হবে, রবিবারে অর্ডার দিলেও সোমবারে পাঠানো হবে, সোমবারে অর্ডার দিলেও সোমবারে পাঠানো হবে, সুতরাং সবর করো, টেনশন নিও না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমাদের আর একটা চ্যাপ্টার আছে এই ফিজিক্স থেকে, এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের আর একটা চ্যাপ্টার আছে, পারবা না? বলো পারবা কিনা, একটু পড়াশোনাটা কইরো, যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিবা। এটা দেখতে কি খুব বেশি টাইম লাগবে, দেখো ক্লাস হয়েছে 1 ঘন্টা 8 মিনিট, তোরা 1 ঘন্টা 8 মিনিটে তোমার এটা রিভিশন দিতে লাগবে হচ্ছে 15-20 মিনিট, 20 মিনিটে তুমি এটা দেখবা মুখস্থ ঠুটস্থ করে ফেলতে পারবা, জাস্ট ফর্মুলাগুলো দেখে রাখবা, 1-2টা করে ম্যাথ যেখানে করাইছি ওইটা করবা, আর পাশাপাশি হচ্ছে যে থিওরিটিক্যাল জিনিসগুলো দিছি এগুলো দেখবা, তাইলেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জাবিডি লাস্ট ভিউ দিব, তোমাদেরকে দিব, পিডিএফ দিব। জাবিডি লাস্ট ভিউ তো আসলে প্রিন্ট কপি মানে ফ্রিতে দেওয়া হয় না, প্রিন্ট কপি আমাদের কাছ থেকে নিতে হয়, বাট জাবিডি লাস্ট ভিউ এখনো কাজ শেষ হয় নাই, এটা শেষ হলে তোমাদেরকে জাবিডি লাস্ট ভিউ পিডিএফটা ফ্রিতে দিয়ে দিব, নিজে চাইলে প্রিন্ট করে নিতে পারবা। আর পিডিএফটা ডাউনলোড অপশন বন্ধ থাকে, কারণ এই যে অনেকে চুরি করে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।